আজকে সমাসের তৃতীয় পর্বের ক্লাসে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাস মনে রাখতে হবে, সমাস থেকে যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু এই কর্মধারয় সমাস থেকে। আচ্ছা, ঘর জামাই, ঘর জামাই, তাহলে কি এই জামাইটা কি? ঘরের সাথে জামাইয়ের কি সম্পর্ক? এই জামাই ঘরে আশ্রিত থাকে, তাই না? ঘরে আশ্রয় নেই, তাহলে ঘরে আশ্রিত জামাই হচ্ছে ঘর জামাই। উপমান কর্মধারয় সমাস চিনব, ঠিক আছে? উপমান কর্মধারায়, উপমান কর্মধারয় সমাস চেনার উপায়টা কি? উপমান কর্মধারয় সমাস চেনার উপায়টা হচ্ছে নাউন প্লাস অ্যাডজেক্টিভের মধ্যে এই সমাসটা হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ওমেগার সোজা বাংলার আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সমাস পর্বের ক্লাসগুলো করছিলাম, এর আগে সমাসের দুটা পর্বের ক্লাস দেয়া হয়েছে। আমরা নিত্য সমাস, প্রাদেশিক সমাস এবং দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছি। আজকে সমাসের তৃতীয় পর্বের ক্লাসে আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাস মনে রাখতে হবে, সমাস থেকে যে কোনো পরীক্ষায় সবচাইতে বেশি প্রশ্ন আসে কিন্তু এই কর্মধারয় সমাস থেকে। আর এই কর্মধারয় সমাসে সবাই একদম উল্টা পাল্টা লাগাই ফেলে কিন্তু, কোনটা উপমান কর্মধারায়, কোনটা উপমিত কর্মধারায়, কোনটা রূপক, কোনটা মধ্যপদলোপী। আবার কর্মধারয় সমাস এবং তৎপুরুষ সমাসের মাঝেও কিন্তু একটা প্যাচ লাগাই ফেলে সবাই। আজকে সব সমস্যার সমাধান নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আজকের ক্লাসটা কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে। তো কথা হলো, কর্মধারয় সমাস আমি চিনব কি করে? কর্মধারয় সমাস চেনার জন্য আমাকে প্রথমে যে কথাটা মনে রাখতে হবে, একদম প্রথম পর্বের ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম, যে কর্মধারয় সমাস কিন্তু পরপদ প্রধান সমাস। তিনটা সমাস আছে, পরপদ প্রধান, দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারায়। তার মানে কর্মধারায় কিন্তু পরপদ প্রধান সমাস, অর্থাৎ এখানে পরপদের অর্থটা প্রাধান্য পাবে। যেমন আমি যদি বলি সিংহাসন, সিংহাসন, এই সিংহাসন, এটা কোন সমাস হবে? তো এটা কোন পদ প্রধান সমাস দেখেই বোঝা যাচ্ছে। প্রথম পদটা, পূর্ব পদটা হচ্ছে সিংহ আর পরের পদটা হচ্ছে আসন। এখন সিংহাসন বলতে আসলে আমি সিংহকে বুঝি নাকি আসনকে বুঝি? অবশ্যই আসন, একটা সিংহাসন একটা বসার জায়গা, একটা আসনকেই নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ এখানে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। তার মানে প্রথম কথা পয়েন্ট টু বি নোটেড, যে কর্মধারয় সমাস একটা পরপদ প্রধান সমাস। এখন পরপদ প্রধান সমাসটা তিনটা আছে, দ্বিগুও আছে, তৎপুরুষও আছে, আবার কর্মধারয় আছে। তার মানে পরপদ প্রধান হলেই যেটা কর্মধারয় সমাস হবে সেটা তো আমি বলে দিতে পারছি না। তাহলে এবার আমি কি করে বুঝবো যে এটা কর্মধারয় সমাস? তো কর্মধারয় সমাস চেনার জন্য আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, মনে রাখবা, এখানে যত কিছুই লেখা থাকুক না কেন, আমি অনেকগুলো কথা লিখে লিখেছি। দেখো, প্রথম কথা কি? পরপদের অর্থ প্রাধান্য পাবে ব্যাস বাক্যের মাঝখানে যে, যিনি, তিনি, অথচ থাকবে, অথবা ন্যায়, মত, রূপও থাকতে পারে। সমস্ত পদ দ্বারা সাধারণ কোনো গুণ বোঝাবে। এই মাঝখানের ব্যাপারটা হচ্ছে ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয় করার নিয়ম। কিন্তু আমি কিন্তু একদম প্রথম ক্লাসেই বলেছি যে যেহেতু পরীক্ষার হলগুলোতে সাধারণত সমস্ত পদ থেকেই সমাস নির্ণয় করতে হয়, তাই ব্যাস বাক্যের কোনো ঝামেলার মধ্যে আমরা যাব না। আমরা ডাইরেক্ট সমস্ত পদ দেখবো আর বলে দিব এটা কোন সমাস, এবং বলে দিব এটা ব্যাস বাক্য কি হবে। তো আমাকে যদি কর্মধারয় সমাস আইডেন্টিফাই করতে হবে, প্রথমে মনে রাখতে হবে এটা একটা পরপদ প্রধান সমাস। দ্বিতীয়ত মনে রাখতে হবে সমস্ত পদ দ্বারা কোনো সাধারণ কোনো গুণকে বোঝাবে। এটা আবার কেমন? এটা কেমন একটু ক্লিয়ার করে দিই, আরো সহজ করে দিই। আরো কিভাবে সহজ করে দিই? আমি বলি সোজা বাংলায় যদি আমি বলি কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস হতে গেলে কর্মধারয় সমাসে হয় তুলনা থাকবে, তুলনা, কম্পারিজন থাকবে, একটার সাথে আর একটা কম্পেয়ার করা হবে। যেমন চাঁদ মুখ, তাই না? এই চাঁদ মুখ, দেখো চাঁদ মুখে ঘটনাটা কি হচ্ছে? চাঁদের সাথে মুখের একটা তুলনা করা হচ্ছে। হয় এরকম তুলনা করা বোঝাবে, অথবা কোনো সাধারণ গুণের উল্লেখ থাকবে। সাধারণ গুণের উল্লেখ থাকা মানে কি? মানে কোনো একটা জিনিসকে বিশেষায়িত করবে, মানে ব্র্যান্ডিং করবে, স্পেসিফাই করবে। যেমন আমি যদি বলি তোমার আম গাছ, আম গাছ। এখন দেখো, আম গাছ বলতে কি আমি যে কোনো ধরনের গাছকে বুঝবো? এই গাছের আগে আম বসার কারণে কিন্তু আসলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, স্পেসিফাই করে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে আম গাছ। কিন্তু একটু আগে আমরা যেটা বলেছিলাম সিংহাসন, সিংহাসন, আসন তো ঠিক আছে, যেন তেন আসন না, সিংহ মার্কা আসন। তার মানে কি? সিংহটা আসনের আগে বসে আসনকে মডিফাই করতেছে, তাকে ব্র্যান্ডিং করতেছে। এরকম ব্র্যান্ডিং থাকলে, বিশেষায়িত করলে, অথবা তুলনা থাকলে, তখন সেটা হবে হচ্ছে কর্মধারয় সমাস। অর্থাৎ তুমি দেখো, হয় পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করবে, অথবা দুটা পদের মধ্যে তুলনা বোঝাবে। একদম সোজা কথা, হয় পূর্বপদ পরপদকে বিশেষায়িত করবে, অথবা কি করবে? অথবা দুইটা পদ, পূর্বপদ এবং পরপদের মধ্যে তুলনা বোঝাবে। ব্যাস এটুকু মনে রাখলে কর্মধারয় সমাস মনে থাকবে। ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দেখি, আমি যদি বলি একদম সহজ কথা, আমি বললাম কালো মেয়ে, অথবা ভালো মেয়ে,
দেখো এখানে মেয়েটা হচ্ছে পরপদ, এই মেয়েটাকে বিশেষায়িত কি করছে? কালো। মেয়েটা পরপদ, মেয়েটাকে বিশেষায়িত কি করছে? ভালো। তাহলে বুঝতেই পারতেছো পরপদকে বিশেষায়িত করতেছে পূর্বপদ। তার মানে এটা কি সমাস হবে? এটা অবশ্যই কর্মধারয় সমাস হবে। এখন এই কর্মধারয় সমাসের আবার টাইপ আছে, প্রকারভেদ আছে। কয় রকম আছে কর্মধারয় সমাস? কর্মধারয় সমাস আছে 4 রকম। কোন 4 রকম একটু খেয়াল করে দেখো। একটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, একটা হচ্ছে উপমান কর্মধারয়, একটা হচ্ছে উপমিত কর্মধারয়, একটা হচ্ছে রূপক কর্মধারয়। এখন কথা হলো যে আমি তো দেখে বুঝলাম যে এই যার তুলনা করা বোঝাবে অথবা ব্র্যান্ডিং করবে, স্পেসিফাই করবে, পরপদটাকে পূর্বপদ হচ্ছে বিশেষায়িত করবে, তখন আমি বুঝতে পারবো এটা হচ্ছে কর্মধারয় সমাস। কিন্তু কর্মধারয় সমাসের মধ্যে কোন কর্মধারয় হবে? মধ্যপদলোপী কখন হবে? উপমান কখন হবে? উপমিত কখন হবে? আর রূপকী বা কখন হবে? আসো ক্লিয়ার হয়ে যায়। তো প্রথমে আমরা আসো মধ্যপদলোপী জিনিসটা আলোচনা করি। মধ্যপদলোপী জিনিসটা কি হবে, কিভাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়? তো মনে রাখতে হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের তুলনা থাকে না, আমি একটু আগে বলছি কিন্তু, যে হচ্ছে কর্মধারয় সমাস মানে এইদার তুলনা অর ব্র্যান্ডিং, মানে স্পেসিফাই করবে। তো তোমার মধ্যপদলোপী কর্মধারয় সমাসে কি থাকবে না? কোনো তুলনা থাকবে না। তাহলে কি হবে? তাহলে অবশ্যই পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করবে, তখন সেটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এটুকু মনে রাখতে পারলে হয়ে গেছে। দেখো এখন আমি উদাহরণ যদি দেখি, হাঁস মার্কা, জানো তো না মার্কা? মার্কাটা কি মার্কা? মার্কাটাকে কে বিশেষায়িত করছে? হাঁস। তাহলে অবশ্যই তোমার হচ্ছে এটা মধ্যপদলোপী কর্মধারয় হবে, তুলনা না বোঝাইলেই। হাসার মার্কার মধ্যে কিন্তু তুলনা করা হয়নি এখানে। আচ্ছা আবার দেখো মোমবাতি, বাতি, বাতি মানে আলো, তা কিসের বাতি? স্পেসিফিক করে দিছে, এটা কেরোসিনের বাতি না, এটা মোমবাতি। এটা জোনাকির বাতি না, এটা কিসের বাতি? এটা মোমবাতি। স্পেসিফাই করে দিচ্ছে, অর্থাৎ বাতিকে বিশেষায়িত করতেছে মোম। তার মানে এটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। আমি যদি বলি ঘর জামাই, জামাই তো অনেক রকম আছে তাই না, কিন্তু এটা কিন্তু একটা বিশেষ জাতিকে বোঝাচ্ছে, ঘরে থাকে, ঘরে আশ্রিত যে জামাই, অর্থাৎ এই যে ঘর, ঘর হচ্ছে জামাইকে বিশেষায়িত করছে। এইখানে এই যে পূর্বপদ যখন পরপদকে বিশেষায়িত করতেছে, তখন সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হয়ে যাবে। আর কোনো কিছু জানার কোনো দরকার নাই। ব্যাস বাক্য কি করে করবো? একটু কমন সেন্স খাটাইতে হবে। কি কমন সেন্স খাটাইতে হবে? তো এই মার্কাটা কেমন মার্কা? হাঁস মার্কা, মানে হাঁস চিহ্নিত মার্কা, ঠিক আছে? মানে মার্কাটা কি দিয়ে চিহ্নিত করা হচ্ছে? মার্ক করা হচ্ছে কি দিয়ে মার্কাটাকে? হাঁস দিয়ে। তাহলে অবশ্যই এটার ব্যাস বাক্য হবে হাঁস চিহ্নিত মার্কা। যেহেতু মধ্যপদলোপী কর্মধারয়, তাহলে বোঝাই যাচ্ছে এটা পূর্বপদ, এটা পরপদ, মাঝখানে, এই মাঝখানে একটা শব্দ আসবে। সেই শব্দটা কি হবে সেটা আমাকে একটু কমন সেন্স খাটায় বাইর করতে হবে। যেমন হচ্ছে আমি যদি বলি মোমবাতি, তাহলে মোমবাতি, মোম পূর্বপদ, বাতি পরপদ, এই দুটার মাঝখানে একটা শব্দ আসবে। তাহলে কি শব্দ আসবে? এই বাতিটা কি মোম দিয়ে কি নির্মিত না? মোম দিয়ে বানানো হয়েছে না? তাহলে কি আমি লিখে দিতে পারি মোম নির্মিত বাতি, অথবা মোমের যে বাতি দিলেও ক্ষতি হবে না, তা আমি মোম নির্মিত বাতি দিলাম। অর্থাৎ কথাটা সেন্সটা যেন ঠিক থাকে। আমি যদি মোম মার্কা বাতি দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, মোম চিহ্নিত বাতি না, কিন্তু বাতিটা মোম দিয়ে তৈরি, তাহলে মোম দিয়ে তৈরি বাতি বলতে পারি, অথবা আমি বলতে পারি হচ্ছে মোম নির্মিত বাতি। তখন এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা ঘর জামাই, ঘর জামাই, তাহলে কি এই জামাইটা কি? ঘরের সাথে জামাইয়ের কি সম্পর্ক? এই জামাই ঘরে আশ্রিত থাকে তাই না, ঘরে আশ্রয় নাই, তাহলে ঘরে আশ্রিত জামাই হচ্ছে ঘর জামাই। তাহলে এইভাবেই কিন্তু আমরা ব্যাস বাক্যগুলো করে ফেলতে পারবো। ব্যাস বাক্য আমাদের কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় কিন্তু শেষ, সেখানে কোনো ঝামেলা নেই, কোনো তুলনা নাই। যেহেতু তুলনা নাই, তার মানে শুধুমাত্র আমি দেখব পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করতেছে কিনা, আর পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে কিনা। ব্যাস এই দুটা সত্য মিলে গেল, তো ওটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে, আর কোনো ঝামেলা নাই। এরপরে চলো পরেরটা কি? মধ্যপদলোপী কর্মধারয়ের পরেরটা হচ্ছে, মধ্যপদলোপী কর্মধারয়ের পরেরটা হচ্ছে তোমার উপমান কর্মধারয় সমাস। উপমান, উপমান জিনিসটা কি আগে একটু বুঝি। উপমান জিনিসটা একদম একটু আগে একটা উদাহরণ লিখছিলাম, যে ধরো যে চাঁদ মুখ, চাঁদ মুখ। এখন খেয়াল করে দেখো, তো এইখানে দুইজনের মধ্যে সম্পর্কটা কি? চাঁদ আর মুখের সাথে সম্পর্ক কি? তো এখানে কিন্তু চাঁদ আর মুখের মধ্যে সম্পর্কটা তুলনার সম্পর্ক, কম্পারিজনের সম্পর্ক। একটার সাথে আর একটাকে তুলনা করা হচ্ছে। এখন কার সাথে কাকে তুলনা করা হচ্ছে এটা বুঝতে হবে। তুলনা করা হচ্ছে হচ্ছে চাঁদের সাথে মুখের তুলনা করা হচ্ছে, চাঁদের সাথে মুখের তুলনা করা হচ্ছে। তো মনে রাখতে হবে যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, অর্থাৎ যেটা হচ্ছে পরোক্ষ বস্তু, যেটা হচ্ছে পরোক্ষ বস্তু, খেয়াল করবা পরোক্ষ বস্তু। আমি যখন কাউকে বলি তোমার চাঁদ মুখ, ঠিক আছে, তখন আমি আসলে কি চাঁদটাকে দেখি নাকি মুখটাকে দেখি? আমি অবশ্যই আমার চোখের সামনে মুখটা থাকে, তাকে আমি তুলনা করি চাঁদের সাথে। তার মানে যেটা পরোক্ষ বস্তু, যেটা আমার সামনে নেই, যার সাথে আমি তুলনা করতেছি, সেই জিনিসটাকে আমি বলবো হচ্ছে উপমান। তাহলে চাঁদ মুখ, এই কথাটার মধ্যে চাঁদ হচ্ছে উপমান, উপমান, ওকে? চাঁদ হচ্ছে উপমান, কারণ চাঁদটা আমার সামনে নেই, আমার সামনে আছে মুখ, মুখটাকে আমি চাঁদের সাথে তুলনা করতেছি।
চারটা পরোক্ষ বস্তু, পরোক্ষ বস্তুটাই উপমান, যার সাথে তুলনা করা হচ্ছে। সিংহ পুরুষ, পুরুষকে দেখে সিংহের কথা মনে পড়ে গেল, তাই তো? তার মানে হচ্ছে সিংহ কিন্তু আমার সামনে নেই, পুরুষ আমার সামনে আছে। তো সিংহ পুরুষ, এখানে কিন্তু সিংহের সাথে পুরুষকে তুলনা করা হচ্ছে। সিংহ আমার সামনে নেই, বনে আছে সিংহ, তাহলে সিংহ এখানে উপমান, যেহেতু সিংহের সাথে তুলনা করা হচ্ছে। সিংহ আমার সামনে নেই, পরোক্ষ বস্তু, তাহলে সিংহ উপমান। তাহলে এইখানে পুরুষটা কি হবে, বা চাঁদ মুখের ক্ষেত্রে মুখটা কি হবে? এই মুখটাকে আমি বলবো হচ্ছে উপমেয়। উপমেয়, এই যে আমরা একটু দেখি, খেয়াল করে দেখি, এই যে উপমেয় মানে প্রত্যক্ষ বস্তু, যেটা যাকে আমি তুলনা করতেছি, যার সাথে তুলনা করতেছি সে তো উপমান, কিন্তু যাকে আমি তুলনা করব সে হচ্ছে উপমেয়। চাঁদ মুখ, ঠিক আছে? তাহলে চাঁদ মুখের ক্ষেত্রে কি হবে? চাঁদ মুখ, আমার সামনে কোনটা আছে? আমার সামনে তো মুখ আছে। আমি একজনের মুখ দেখে তার মুখকে চাঁদের সাথে তুলনা করছি, তাহলে আমার সামনে মুখটা আছে, প্রত্যক্ষ বস্তু মুখ, তাহলে এইটা হলো উপমেয়। এখানে মুখ হচ্ছে উপমেয়। সিংহ পুরুষ, আমার সামনে কে আছে? সিংহ নাকি পুরুষ? আমার সামনে পুরুষটা আছে, আর আমি তাকে তুলনা করতেছি সিংহের সাথে, তাহলে যে দূরে আছে সে হচ্ছে উপমান, আর যে আমার চোখের সামনে আছে সে হচ্ছে উপমেয়। এই উপমান এবং উপমেয় এটা মাঝে মাঝে আসে, যারা এমসিকিউ ভিত্তিক পরীক্ষা দেওয়া এসএসসি তে আছে বা ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় তোমাদের এই জিনিসটা আসে, সেজন্য এটা আমি ক্লিয়ার করে দিলাম। তবে হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য আসলে উপমান আর উপমেয় আমি যেভাবে তোমাদেরকে সমাস পড়াবো তাতে সেটা না বুঝলেও চলবে। কেন চলবে বলে দিচ্ছি। দেখো, এখন হচ্ছে আমরা তোমার হচ্ছে উপমান কর্মধারয় সমাস, আমরা মধ্যপদলোপী করছি, এবার হচ্ছে আমি উপমান কর্মধারয় সমাস চিনবো। ঠিক আছে, উপমান কর্মধারায়। তো উপমান কর্মধারায় সমাস চেনার উপায়টা কি? উপমান কর্মধারায় সমাস চেনার উপায়টা হচ্ছে নাউন প্লাস অ্যাজেক্টিভের মধ্যে এই সমাসটা হবে। কিসের মধ্যে হবে? নাউন প্লাস অ্যাজেক্টিভের মধ্যে এই সমাসটা হবে। রিমেম্বার, পূর্বপদ থাকবে নাউন, পরপদ থাকবে অ্যাজেক্টিভ, এবং তাদের মধ্যে তুলনা করা হবে। তাদের মধ্যে কি থাকবে? তুলনা করা হবে। যেমন আমি একটু খেয়াল করি, এত কিছু আমি তো বলছি, এই ব্যাস বাক্য এখন আমি দেখবো না। আমি ব্যাস বাক্য যেহেতু আমার পরীক্ষার হলে দেওয়া থাকবে না, আমাকে শুধুমাত্র এই তুষার শুভ্র অর্থাৎ সমস্ত পদ দেওয়া থাকবে, সমস্ত পদ দেখেই আমাকে বলে দিতে হবে এটা কোন সমাস। তাহলে অবশ্যই আমি শুধুমাত্র এই সমস্ত পদ দেখেই কি করে বুঝে যাব যে ব্যাপারটা উপমান কর্মধারায় সমাস, সেটাই তোমাদেরকে আমি আজকে বুঝিয়ে দিব। দেখো, আমি এখানে বলা হচ্ছে তুষার শুভ্র। দেখো, প্রথম পদটা কি? পূর্বপদটা কি? তুষার। আর পরপদটা কি? পরপদটা হচ্ছে শুভ্র। পূর্বপদ তুষার, পরপদ শুভ্র। দেখো, তুষার মানে হচ্ছে বরফ, আইস, তাই তো? তা এটা অবশ্যই নাউন, এটা অবশ্যই নাউন, এই যে নাউন। আচ্ছা, পরপদটা কি? শুভ্র। পরপদটা হচ্ছে শুভ্র মানে সাদা, হোয়াইট। তাহলে কি সাদা? এটা তো অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, তাই তো? বিশেষণ। তাহলে নাউন, পূর্বপদটা নাউন, পরপদটা অ্যাডজেক্টিভ, আমার সত্য কিন্তু মিলে গেছে। আর দেখো, এখানে কিন্তু তুলনা করা হচ্ছে এই শুভ্রতা, এই সাদা কতটুকু সাদা? তুষারের মতো সাদা, মানে সাদাটাকে তুলনা করা হচ্ছে তুষারের সাথে। একটা জিনিসকে আমি দেখতেছি অনেক বেশি সাদা একটা জিনিস, তখন আমি বলতেছি এটা তুষার শুভ্র, মানে তুষারের মতো সাদা এই জিনিসটা। তার মানে আমি কিন্তু তুলনা করলাম। তা দেখো, তুলনা আছে, আর কি আছে? পূর্বপদে নাউন আছে, পরপদে অ্যাডজেক্টিভ আছে। সো আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই, এটা হবে উপমান কর্মধারায় সমাস। এটা কি হবে? উপমান কর্মধারায় সমাস। ঠিক আছে, তার মানে দেখো, আমার পূর্বপদটা হচ্ছে নাউন, মানে হচ্ছে একটা বস্তুর নাম আছে, আর পরপদে কি আছে? একটা গুণের নাম আছে, একটা বৈশিষ্ট্য উল্লেখ আছে। নাউন প্লাস বৈশিষ্ট্য, একটা বস্তু প্লাস গুণ, বস্তু প্লাস গুণ, নাউন প্লাস বৈশিষ্ট্য মানে কি? নাউন মানে হচ্ছে বস্তু, আর অ্যাডজেক্টিভ মানে কি? গুণ। তাহলে বস্তু আর গুণের তুলনা করে যখন সমাস হবে তখন সেটা হয়ে যাবে উপমান কর্মধারয় সমাস। তো এটা মনে রাখতে পারো একটা টেকনিকে, কিভাবে মনে রাখতে পারো? সেটা হচ্ছে এই সমাসে গুণ উপস্থিত থাকবে, গুণ থাকবে। এই যেমন শুভ্র, গুণ। অরুণ রাঙা, রাঙা মানে কি? লাল, লাল মানে অ্যাডজেক্টিভ, মানে গুণ, গুণটা উপস্থিত আছে। অরুণের গুণ কি? সে রাঙা। হিম শীতল, হিমের গুণ কি? সে শীতল। হিম মানে বরফ, সেটাকে ঠান্ডা, তাই না? তাহলে এই যে গুণটা উপস্থিত আছে, গুণ যদি উপস্থিত থাকে, গুণ মানে কি? যার গুণ আছে তার মান আছে, তাই তো? গুণে মানে সেরা বলে না? তাহলে যার গুণ আছে তার মান আছে, তাহলে গুণ থাকলে সেটা মান হবে, মানে গুণ থাকলে উপমান। গুণ উপস্থিত থাকলেই উপমান। আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই। কিভাবে আরো সহজ করে দিব? সেটা হচ্ছে তোমার মনে রাখতে হবে, উপমান কর্মধারয় সমাসে যে তুলনাটা করা হয় সেই তুলনাটা হয় সত্য। ইটস ট্রু। এটা কি? এটা হয় সত্য। যেমন হচ্ছে আমি এখানে বলতেছি হিম শীতল, দেখো এটা খেয়াল করে দেখো, হিম বরফ, এটা কিন্তু শীতলই হয়, কোনো ঝামেলা নাই কিন্তু। আবার দেখো, অরুণ রাঙা, অরুণ মানে কি? সূর্য, এটা কি? লাল হয়। সূর্য যখন সকালবেলা উঠে বা অস্ত যখন যায় তখন কিন্তু সূর্যের রং লালই থাকে, কোনো ঝামেলা নাই, এটাও রাগ। তুষার শুভ্র, তুষার বরফ, বরফ তো সাদাই হয়, কোনো ঝামেলা আছে? কিংবা আরো আমি কয়েকটা যদি উদাহরণ তোমাদের এখানে লিখি, যেমন আমি যদি তোমাকে বলি কুসুম কোমল, কুসুম কোমল, কুসুম মানে ফুল, আর কোমল মানে
নরম। তা এখন কুসুম কমল, দেখো তো কুসুম তো আসলে কোমলই হয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা তো নাই। কিংবা আমি এটাও লিখতে পারি, আমি এটা তোমাকে লিখলাম যে হচ্ছে কাজল কালো, কাজল কালো। দেখো কাজল কিন্তু কালোই হয়, এর ভিতরে কোনো ঝামেলা নাই, কাজল কিন্তু কালোই হবে, কোনো ঝামেলা নাই কিন্তু, ঠিক আছে? তার মানে সত্য কথা বলা হচ্ছে, যখনই সত্য কথা আসবে, সত্য তুলনা আসবে, তখনই সে জিনিসটা হয়ে যাবে কি হবে, তখনই সেটা হয়ে যাবে উপমান। মনে করবা যে সত্য কথা বলে তার মান থাকে, যে মিথ্যা কথা বলে তার কিন্তু মান সম্মান কিছু থাকে না। তার মানে হচ্ছে যে সত্য সে উপমান, সত্যের মান আছে। তাহলে যে সত্য সে হচ্ছে উপমান কর্মধারায় সমাস, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের উপমান ব্যাপারটা ক্লিয়ার। এরপরে আসো আমরা চলে আসি উপমিত। উপমিত কি হবে? দেখো আবারও বলতেছি, এখানেও তুলনা থাকবে। আমি তো বলছি মধ্যপদলোপীতে তুলনা থাকে না, পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করে, বাকি তিনটা যেটা আছে উপমান, উপমিত আর রূপক, এই তিনটাতেই তুলনা থাকবে। তার মধ্যে উপমানে কিসের তুলনা থাকবে? বস্তুর সাথে গুণের তুলনা থাকবে, অর্থাৎ নাউন প্লাস অ্যাডজেক্টিভের সমাসটা হবে। আর উপমিততে ঘটনাটা কি হবে? উপমিততে ঘটনা হবে নাউনের সাথে নাউন হবে, মানে বস্তুর সাথে বস্তুর তুলনা করা হবে, বস্তুর সাথে বস্তুর তুলনা করা হবে, তুলনা হবে, এবং সেই তুলনা কার মধ্যে হবে? দুটো বস্তুর মধ্যে হবে, দুটো নাউনের মধ্যে হবে। যেমন আমি যদি আহ, ঘটনাটা বলি যে চাঁদ মুখ, আমি যদি বলি চাঁদ মুখ, তাহলে দেখো চাঁদ, চাঁদও একটা নাউন, চাঁদ মুন নাউন, মুখও নাউন, তাহলে চাঁদ মুখ দুটাই নাউন, পূর্বপদ নাউন, পরপদ নাউন। এখানে কিন্তু দেখো কোনো গুণের উল্লেখ নাই, কি নাই? কোনো গুণের উল্লেখ নাই। নাউনে নাউনে সমাসটা হচ্ছে, তার মানে এটা হবে উপমিত। নাউন প্লাস অ্যাডজেক্টিভে হলে উপমান, আর নাউনে নাউনে হলে কি হবে? উপমিত হবে, ঠিক আছে? আগেরটাতে গুণ ছিল, এটাতে কোনো গুণ থাকবে না। আগেরটা যেমন খুব সহজ করে বলে দিছিলাম যে কি করে তুমি চিনবা। এই যে দেখো এখানে উপমিত কর্মধারয় সমাসের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে অধর পল্লব। অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা। কোথায় ঠোঁট আর কোথায় পাতা, দুটার মধ্যে তুলনা করে দিলাম, মিথ্যা তুলনা। তার মানে এটা কি হবে? এটা উপমিত। মিতে মিথ্যা, মিতে মিথ্য। বাহু লতা, বাহু এই যে বাহু আর লতা, কিসের সাথে কিসের তুলনা? বাহু কি আসলে লতার মতো হয়? তার মানে মিথ্যা তুলনা। তার মানে ঘটনা কি হয়ে যাবে? এগুলো হচ্ছে সব উপমিত কর্মধারয় সমাস হবে। তাহলে সত্য হইলে উপমান, মিথ্যা হইলে উপমিত। ঘটনা হলো স্যার বুঝলাম তো, দেখেই তো বুঝে গেলাম এটা উপমান, এটা উপমিত, ব্যাস বাক্য কি করে করবো? একদম পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। যদি তুমি বুঝে উঠতে পারো যে কোনটা কোন সমাস, তাহলে ব্যাস বাক্য করে একদম পানির মতো সহজ। যেমন ধরো আমরা একটু আগে উপমান করছিলাম, তাই না? উপমান করছিলাম, উপমানের ব্যাস বাক্য কি ছিল? উপমানের ক্ষেত্রে এই যে যেমন হচ্ছে তুষার শুভ্র, দেখেই বুঝছিলাম যে এটা উপমান, কারণ হচ্ছে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সমাস হয়েছে, একদম সত্য তুলনা ছিল, তাই এটা উপমান ছিল। ব্যাস বাক্য কি করে করব? উপমানের ব্যাস বাক্য করা দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। কি করবা? এই যে দেখো, পূর্বপদ আর পরপদের মাঝখানে একটা ন্যায় বসাই দিবা। কি করে দেব? পূর্বপদ আর পরপদের মাঝখানে একটা ন্যায় বসে যাবে, বা মতো, ন্যায় মানে হচ্ছে মতো, ঠিক আছে? পূর্বপদ আর পরমতের মধ্যে ন্যায় বসিয়ে দিলেই ক্লিয়ার, ঝামেলা ক্লিয়ার। তুষার শুভ্র কি হবে? তুষারের ন্যায় শুভ্র। অরুণ রাঙা কি হবে? অরুণের ন্যায় রাঙা। হিম শীতল কি হবে? হিমের ন্যায় শীতল, একদম ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো উপমিত কর্মধারের সমাসের, তাহলে ব্যাস বাক্য আমি কি করে করব? উপমিত কর্মধারের সমাসের, ঠিক আছে, ঠিক আছে, উপমিত কর্মধারের সমাসে যে দেখো এটা বোঝা যাচ্ছে উপমিত কর্মধারের সমাস, কারণ এগুলো সব মিথ্যা তুলনা করা হয়েছে, মিথ্যা তুলনা করা হয়েছে, নাউন প্লাস নাউন হয়েছে, মিথ্যা তুলনা হয়েছে, তার মানে উপমিত কর্মধারয় সমাস। বুঝলাম তো উপমিত। ব্যাস বাক্য কি করে করব? ব্যাস বাক্য করার ক্ষেত্রে একই কথা, ওই ন্যায় কথাটাই আসবে। তবে কথা হচ্ছে কার ন্যায়কে, এটা একটু মাথায় রাখতে হবে। যেমন আমি বললাম চাঁদ মুখ, আমাকে বুঝতে হবে কার সাথে কার তুলনা করা হচ্ছে, প্রত্যক্ষ বস্তু কোনটা, পরোক্ষ বস্তু কোনটা। তো এখানে কিন্তু মুখটা আমার সামনে আছে, তার মানে মুখ হচ্ছে প্রত্যক্ষ বস্তু। তাহলে আর চাঁদ এটা হচ্ছে পরোক্ষ বস্তু, অর্থাৎ চাঁদ উপমান, আর মুখ হচ্ছে উপমেয়। মনে রাখতে হবে উপমানের সাথে কিন্তু উপমেয়ের তুলনা হয়, মানে দূরের বস্তুর সাথে কাছের বস্তুর তুলনা হয়, কাছের বস্তুর সাথে কিন্তু দূরের বস্তুর তুলনা হয় না। তাহলে দূরের বস্তু এখানে চাঁদ, আর কাছের বস্তু হচ্ছে মুখ। তাহলে চাঁদের সাথে, মানে দূরের বস্তু চাঁদের সাথে মুখের তুলনা হবে। তাহলে আমি ঘটনাটা কি লিখবো? যে হচ্ছে মুখ চাঁদের ন্যায়, অথবা চাঁদের ন্যায় মুখ। তুলনাটা ঠিক রাখলেই হলো। মুখ চাঁদের ন্যায়ও লিখতে পারে, অথবা চাঁদের ন্যায় মুখ মুখ লিখতে পারে। অনেক জায়গায় অনেক শিক্ষককে আমি এভাবে পড়াতে শুনেছি যে উপমান কর্মধারয় সমাসে হচ্ছে ন্যায় শব্দটা শব্দের মাঝখানে, বাক্যের মাঝখানে বসে, আর উপমিত কর্মধারয় সমাসে ন্যায় কথাটা শেষে বসে। আসলে এইভাবে বলা যায় না, উপমিত কর্মধারয় সমাসেও ন্যায় কথাটা ব্যাস বাক্যের মাঝে বসতে পারে। কিভাবে? একটু আগে বলছি, চাঁদের ন্যায় মুখ লিখলেও কিন্তু হইতো, তখন ন্যায় শব্দের মাঝখানে পড়তো, তারপরে এটা উপমিত কর্মধারায় হইতো, উপমান কর্মধারায় কিন্তু হইতো না। তাহলে আমাকে মনে রাখতে হবে আমি ন্যায় শেষে বসাই আর মাঝে বসাই, তুলনা যেন ঠিক থাকে। আমি যেন চাঁদের ন্যায় মুখ বলি, অথবা মুখ চাঁদের ন্যায় বলি। আমি যদি ভুল করে বলে ফেলি
চাঁদ মুখের ন্যায় অথবা মুখের ন্যায় চাঁদ, তাহলে কিন্তু চাঁদ রাগ করবে, চাঁদ কিন্তু ওঠা বন্ধ করে দিবে। ঠিক আছে, চাঁদ কিন্তু রাত্রে উঠবে না এরকম তুলনা করলে। তাহলে হচ্ছে তোমার তুলনাটা ঠিক থাকতে হবে, চাঁদের সাথে যেন মুখের তুলনা হয়, ভুল করে যেন মুখের সাথে চাঁদের তুলনা হয় না হয়। বাহু লতা, এখন কে কার মতো? বাহু তো আমার কাছেই আছে, লতা দূরে গাছে থাকে, বাহু কাছে লতা গাছে, তাহলে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে দূরের বস্তুর সাথে কাছের বস্তুর তুলনা হবে, তাই না? তাহলে দূরের বস্তু লতা, লতার সাথে বাহুর তুলনা হবে, তাহলে কি হবে? বাহু লতার ন্যায়, বাহু লতার ন্যায় অথবা লতার ন্যায় বাহু, বাহু লতার ন্যায় অথবা লতার ন্যায় বাহু। নয়ন কমল, কমল মানে পদ্ম, আর নয়ন মানে চোখ, চোখ আমার শরীরের অংশ, আর কমল মানে পদ্ম, সে দিঘিতে থাকে, তাহলে দূরে থাকে, তাহলে কমলের সাথে, কমলের সাথে নয়নের তুলনা হবে, রিমেম্বার কমলের সাথে নয়নের তুলনা হবে। তাহলে আমি কি করব? নয়ন কমলের ন্যায় অথবা কমলের ন্যায় নয়ন, যেটাই বলি না কেন, রাইট। ফুল কুমারী, ঠিক আছে। তাহলে এখানে কে? আমি কুমারীকে ফুলের সাথে তুলনা করতেছি, কিন্তু কুমারীর সামনে আছে, তাকে দেখে আমি কি বললাম? ফুলের মতো। তার মানে ফুল আমার সামনে নেই, কুমারী আমার সামনে আছে, তাহলে আমি তাকে বললাম ফুলের মতো। তাহলে ফুলের সাথে কুমারীর তুলনা হবে, তাহলে কি হবে? কুমারী ফুলের ন্যায় অথবা ফুলের ন্যায় কুমারী, যেটাই বলি না কেন, রাইট। পুরুষ সিংহ, সামনে কে? অবশ্যই সিংহ সামনে নাই, সিংহ সামনে থাকলে কিন্তু খায় ফেলবে। তাহলে কে? সামনে আছে পুরুষ, দূরে আছে সিংহ, তাহলে সিংহের সাথে পুরুষের তুলনা হবে। তাহলে ঘটনা কি হবে? পুরুষ সিংহের ন্যায় অথবা সিংহের ন্যায় পুরুষ। ঠিক আছে। তুমি যদি বলে ফেলো যে হচ্ছে আহ পুরুষের ন্যায় সিংহ, তাহলে কিন্তু সিংহ একদম বন সাইডে এখানে এসে তোমার খাই ফেলবে। খবরদার, এই ধরনের তুলনা কিন্তু করো না। ঠিক আছে, এগুলো তুলনা কবি সাহিত্যিকরা করলে ঠিক আছে, যেমন আলাওয়াল বলছিল, তাম্বুল রতন হইল অধর পরশে, মানে তাম্বুল মানে পান, রতন মানে লাল, হইল কিসে? অধর, ঠোঁটের পরশে, স্পর্শে। তো ঠোঁটের স্পর্শে পান লাল হয়ে যাচ্ছে, পদ্মাবতীর ঠোঁটের বর্ণনা করতে যে কথা তিনি বলছিলেন, এরকম কথাবার্তা আলাওল বললে ঠিক আছে, কৃষ্ণ করলে লীলা, আমরা করতে করলে কিন্তু ভিলা, তার মানে এরকম তুলনা করতে যায় না। ঠিক আছে। আহ আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কাছে উপমিত গেল, তার মানে আমাদের মধ্যপদলোপী কর্মধারায় শেষ, উপমান কর্মধারায় শেষ, উপমিত কর্মধারায় শেষ, বাদ আছে একটা, সেটা হইলো রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় আমরা সবাই বলি রূপ থাকলে রূপক। রূপ কখন থাকবে? ব্যাস বাক্যে রূপ থাকবে, কিন্তু তোমার পরীক্ষার হলে তো ব্যাস বাক্য দেওয়া থাকবে না ভাইয়া। ব্যাস বাক্য কি দেওয়া থাকবে? থাকবে না। তাহলে তোমার কিন্তু ওই পরীক্ষার হলে ওই সমস্ত পদ দেখেই বুঝতে হবে যে হচ্ছে এটা মানে কিভাবে এটা হচ্ছে রূপক কর্ম দ্বারাই হলো। তো এটা আমি চিনবো কি করে? এটা আমি চিনবো কি করে? দেখো, এটা যদি আমি চিনতে চাই, তুমি আমি উদাহরণগুলো একটু খেয়াল করি। উদাহরণগুলো কি আছে? মন বাজি, জান পাখি, পরাণ পাখি, ওয়াও কি সুন্দর কথা, যৌবন সূর্য, বিষাদ সিন্ধু, জীবন প্রদীপ, শোক সাগর, মোহ নিদ্রা, এতগুলো জিনিস লিখছি। এখন ভাইয়া কথা হচ্ছে এইগুলোর মধ্যে একটা জিনিস দেখো তো, একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস? পূর্বপদটা খেয়াল করো, পূর্বপদটা খেয়াল করো, দেখো পূর্বপদ, এখানে মন, এখানে জান, এখানে পরাণ, এখানে যৌবন, এখানে বিষাদ, এখানে জীবন, এখানে শোক, এখানে মোহ। এদের মধ্যে মিলটা কোথায় জানো? এদের কাউকে তুমি ধরতে পারবা না, ছুঁইতে পারবা না, শুধু ফিল করতে পারবা। ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়। তাকে কি বলি আমরা? এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ইংরেজিতে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে দেখো ঘটনা কি? পূর্বপদ অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের পদটা খেয়াল করো, মাঝি, পাখি, পাখি, সূর্য, এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছি, আমরা চোখেই দেখতে পাচ্ছি, তাই না? তার মানে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে নর্মাল ম্যাটেরিয়াল নাউনের যে তোমার সমাস হচ্ছে, কমন নাউন বা ম্যাটেরিয়াল নাউনের যে সমাস হচ্ছে, মানে পূর্বপদ যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় এবং পরপদে যদি আর একটা নাউন থাকে, তাদের মধ্যে যদি তুলনা হয়, তখন হচ্ছে সেটা হয়ে যাবে রূপক কর্মধারয় সমাস। তার মানে আমাকে দেখতে হবে পূর্বপদে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে কিনা, ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন কিছু আছে কিনা, আর পরপদে আর একটা নাউন আছে কিনা, এই দুজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে কিনা, ব্যাস, এটাই রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে। তবে রূপক কর্মধারয় সমাসের একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, রূপক কর্মধারয় সমাসে কিন্তু দেখো এখানে কার সাথে কার তুলনা করা হচ্ছে? মনের সাথে মাঝির, নাকি মাঝির সাথে মন? ঠিক আছে, মানে মনটাকে মাঝি বলতেছে, মানে মাঝিটাকে, মন হচ্ছে শরীরের মাঝি। ঠিক আছে। তো মাঝি মনের মতো নাকি মন মাঝির মতো, ব্যাপারটা তুমি একটু কনফিউজড হয়ে যাবে। এই কনফিউজড হন নামে রূপক কর্মধারয় সমাস। মনটাকেই মাঝি বলা হচ্ছে এখানে, মনটাই মাঝি, মাঝি মন, মানে পূর্বপদ এবং পরপদ একই জিনিস, একই ব্যক্তি। জানকে পাখি, পাখিটাই জান, জান পাখি, দুটো একই জিনিস কিন্তু। দেখো এখানে উপমান হচ্ছে মন, উপমেয় হচ্ছে মাঝি। ঠিক আছে।
সরি, উপমান হচ্ছে মাঝি, উপমেয় হচ্ছে মন। দেখো উপমান আর এবং উপমেয়র মধ্যে কি করা হচ্ছে, অভেদ কল্পনা করা হচ্ছে। উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করে সমাজটা তৈরি করা হচ্ছে। দেখো পরাণ পাখি, যিনি পরাণ তিনিই পাখি, কিন্তু যেটা পরাণ সেই পাখি। বিষাদ সিন্ধু, বিষাদী সিন্ধুর, যৌবনটাই সূর্য, জীবনী প্রদীপ, শোকী সাগর, মোহটাই নিদ্রা। তার মানে এগুলো সব কি, এগুলো সব হচ্ছে উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করে, একই জিনিস কল্পনা করে সমাজটা তৈরি করা হয়েছে। তাই এগুলো হচ্ছে সব রূপক কর্মধারয় সমাস। এটা না বুঝলেও কোনো সমস্যা নেই। আমি প্রথমে যে কথাটা বলেছি যে পূর্বপদে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, পরপদে আর একটা নাউন থাকবে, দুজনের মধ্যে তুলনা করা হবে, রূপক কর্মধারয় সমাস শেষ, কোনো ঝামেলা নেই। ব্যাস বাক্য কি করে করবা, দুনিয়ার সহজ, দুনিয়ার সহজ। কি দুনিয়ার সহজ, দেখতেই পাচ্তেছো। দেখো পূর্বপদ মন, পরপদ মাঝি, দুইজনের মাঝখানে একটা রূপ বসাই দিছি আমি, ঘটনা শেষ। ঠিক আছে, মন রূপ মাঝি, পূর্বপদ জান, পরপদ পাখি, দুইজনের মাঝখানে একটা রূপ বসাই দিছি, হয়ে গেছে জান রূপ পাখি, ব্যাস বাক্য শেষ। পরাণ পাখি, পরাণ আর পাখির মাঝখানে রূপ বসাই দাও, হয়ে যাবে পরাণ পাখি, হয়ে গেল। রূপক কর্মধারায়, রূপক মানে রূপ, রূপক মানে রূপ আসবে। রূপক মানে রূপ আসবে কখন, যখন আমি ব্যাস বাক্য করতে যাব, সমস্ত পদের মাঝখানে, পূর্বপদ এবং পরপদের মাঝখানে রূপ কথাটা বসাই দিব, আমার রূপক কর্মধারায় সমাস শেষ, তুড়িতে শেষ। তাহলে দেখো আমাদের কিন্তু আজকে সবচাইতে সমাজের যেটা কনফিউজিং একটা টপিক, কর্মধারয় সমাস, সেই কর্মধারয় সমাস কিন্তু আমরা একদম পানি করে ফেলছি। পানি করে ফেলছি কিনা কমেন্টে জানাবা কিন্তু। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার 4 ধরনের কর্মধারয় সমাস আছে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, এটা কি, এখানে কোনো তুলনা থাকবে না। এইখানে হচ্ছে পূর্বপদটা পরপদকে বিশেষায়িত করবে, স্পেসিফাই করবে, ব্র্যান্ডিং করবে, তাহলেই এটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আম গাছ, নিবৃক্ষ, ঠিক আছে, সিংহাসন, এগুলো সব কি, বিজয় পতাকা। ঠিক আছে, এগুলোকে দেখো পরপদটাকে পূর্বপদ বিশেষায়িত করছে, তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যদি বিশেষায়িত না করে দুজনের মধ্যে তুলনা হয়, তাহলে পূর্বপদ এবং পরপদের মধ্যে তুলনা বোঝাইলে তিনটা হইতে পারে, হয় উপমিত, না হলে উপমান, না হলে রূপক। তখন যদি তুলনাটা, পূর্বপদ এবং পরপদের তুলনাটা একটা বস্তুর সাথে একটা গুণের হয়, মানে পূর্বপদটা নাউন থাকে আর পরপদটা অ্যাডজেক্টিভ থাকে, তখন সেটা উপমান। আরো সহজ করে বলছিলাম, মান মানে কি, সত্যের মান আছে। তাহলে যদি তুলনাটা সত্য হয় তখন সেটা উপমান। যেমন কাজল কালো, কাজল আসলেই কালো হয়, তার মানে সত্য তুলনা, তাহলে এটা হচ্ছে উপমান। আর যদি তুলনাটা মিথ্যা হয় তখন সেটা কি, উপমিত। যেমন হচ্ছে আমি বলছিলাম সিংহ পুরুষ, আসলে তো সিংহ আর পুরুষ একই রকম হয় না, মিথ্যা তুলনা করা হচ্ছে, মিথ্যা মিতে মিথ্যা, মিতে মিথ, তাহলে উপমিত। মিথ্যা মানে উপমিত। এখানে কি হয়, নাউন প্লাস নাউনে হয়, নাউন প্লাস নাউনে হয় উপমিত। আর শেষটা কি, রূপক কর্মধারয় সমাস। একটু আগে যেটা বললাম, রূপক কর্মধারয় সমাস কি, পূর্বপদ এবং পরপদের তুলনা হবে, যেখানে পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, পূর্বপদটা অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে, আর ব্যাস বাক্য কি করে করবো, মাঝখানে রূপ বসাই দিলে ব্যাস বাক্য হয়ে যাবে, ব্যাস ক্লিয়ার। আজকে কিন্তু কর্মধারয় সমাস শেষ। নেক্সট ক্লাস সমাসের চতুর্থ পর্ব আসবে কি নিয়ে, তৎপুরুষ সমাস নিয়ে আসবে। সবাই রেডি তো, রেডি থাকো। ঠিক আছে, এর পরের ক্লাসে আসবে তৎপুরুষ সমাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওমেগা পরিবারের সাথে সাথে থাকো। আল্লাহ হাফেজ।